আজকে এখন আপনাদের আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে কি করে প্যাসিভ করে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা কিন্তু বেশি একটা কঠিন না, কিন্তু আমরা বুঝতে পারি না দেখে আমাদের কাছে মনে হয় যে কঠিন। আজকে আমি আপনাদের একটু কৌশলের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে শেখাবো। এটা হচ্ছে, দেখেন আমি একটু ছবির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আপনারা যদি প্রথমে এরকম গুণ চিহ্নের মতো একটা চিহ্ন দেন এবং এইখানে মাছ বরাবর একটা দাগ দেন, অর্থাৎ এটা একটু মাছ বরাবর হইলে দেখতে সুন্দর হবে। এই যে টেকনিক, এই টেকনিকটা যদি আপনি মাথার ভিতরে সেট করতে পারেন তাইলেই আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। আপনার আলাদা কোনো গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করা লাগবে না। টেকনিকটা কি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ এইখানে আমাদের মনে করেন প্রশ্নটা অ্যাক্টিভে দেওয়া আছে। প্রশ্নটা কিসে দেওয়া আছে? অ্যাক্টিভে দেওয়া আছে। অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় জানেন? সাবজেক্ট দেওয়া থাকে একটা, তারপরে এখানে একটা ভার্ব দেওয়া থাকে। কি দেওয়া থাকে? একটা মূল ভার্ব দেওয়া থাকে, একটা মূল ভার্ব দেওয়া থাকে, আর এইখানে একটা অবজেক্ট দেওয়া থাকে। এর বাইরে এক্সটেনশন দেওয়া থাকতে পারে, নাও পারে, এটা বিশেষ। এই যে ফরম্যাটে সেন্টেন্সটা থাকে, যেমন ধরেন ওইরকম একটা ফরম্যাটের সেন্টেন্স আমি যদি এখানে লিখি, যে এখানে একটা অ্যাক্টিভ সেন্টেন্স আমি দিলাম যে আই ইট রাইস। এখানে দেখেন এই আইটা হইলো কি বলেন তো? সাবজেক্ট। ইটটা হইলো কি? ভার্ব বা মূল ভার্ব, মেইন ভার্ব। আর এখানে আপনার রাইসটা হইলো কি বলেন তো? অবজেক্ট। এখানে কোনো এক্সটেনশন নাই। দেখেন তো আমার সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ওই অ্যাক্টিভ গঠনের সাথে এই সেন্টেন্সের গঠনটা মিল আছে কিনা? তাইলে আমি যদি এই কৌশলটা প্রয়োগ করি এখানে, দেখবেন এইখানে উত্তরটা হয়ে যাচ্ছে। আপনার প্যাসিভ মনে করেন, এটাকে প্যাসিভ করতে বলছি। দেখেন আপনি কি করবেন, এইখানে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা এখানে সাবজেক্টে নিয়ে আসবেন। গেল, এইখানে যে সাবজেক্টটা আছে সাবজেক্টটাকে এখানে অবজেক্টের স্থলে নিয়ে আসবেন। এইখানে যে মূল ভার্বটা আছে এই মূল ভার্বটা V1 ফরম্যাটে থাকুক বা V2 ফরম্যাটে থাকুক বা যে ফরম্যাটেই থাকুক না কেন, এইখানে আপনি সর্বদা এটাকে V3 ফরম্যাটে নিয়ে আসবেন। হয়ে গেল। আর দুটো জিনিস আপনার বাড়তি লাগবে প্যাসিভ স্ট্রাকচারে, সেটা হলো এইখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে, একটা অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে। আর এইখানে আপনার এই V3 এর পরে এবং অবজেক্টের আগে এখানে একটা কি লাগবে বলেন তো? একটা প্রিপজিশন লাগবে। আর এই প্রিপজিশনের আগে এই জায়গাটাতে আপনার ওইখানে যেমন অবজেক্টের পরে এক্সটেনশন থাকলে বসবে, এখানেও ওই এক্সটেনশন যদি থাকে সেটা এখানে বসবে, না থাকলে নাই। তার মানে ওই জায়গা যে মূল তিনটে উপাদান সেই তিনটে উপাদানই আমাদের এখানে কাজে লাগতেছে, এই যে সাবজেক্টে, অবজেক্টে এবং V3-তে। এর বাইরে অতিরিক্ত মূল আর দুইটা জিনিস কাজে লাগবে, শুধু এতটুকু মাথায় রাখবে। অক্সিলারি ভার্ব লাগবে একটা সাবজেক্টের পরে, আর এখানে একটা প্রিপজিশন লাগবে। তো দেখেন অক্সিলারি ভার্বটা কিভাবে বসবে সেটা আমি পর্যায়ক্রমে শিখাবো। আপাতত এই সেন্টেন্সটা দেখেন যে এই ফরম্যাটটা মিলে কিনা। দেখেন এই যে অবজেক্টটা আছে, সাবজেক্টটা আছে, মূল ভার্বটা আছে। আমি এই অবজেক্টটাকে যদি এখানে রাইস, আই এর অবজেক্টিভ ফর্ম কি হবে? মি। ইটের V3 কি? ইটে। এখানে একটা প্রিপজিশন দিতে হবে বাই। এখানে আপনার অক্সিলারি ভার্ব আসবে। যদি এইটা যদি এখানে যে ভার্বটা দেওয়া থাকে ওই ভার্বটা যদি V1 এ দেওয়া থাকে তাইলে আপনার, অর্থাৎ এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, V1 এ হয়, তাইলে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি বসবে? am অথবা is অথবা are। যেহেতু এটা V1 এ আছে, আর যদি V2 তে থাকতো তাইলে হয়তো was বয়। এখন রাইস তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রাইসের পরে কি বসবে? এখান থেকে is বসবে। সেই জন্য এখানে is। দেখেন তো আমার ওই উপরের গঠনের সাথে এই জায়গা সেন্টেন্সটা মিলছে কিনা? মিলছে? দেখেন তো ওই গঠনের সাথে এই গঠনের সাথে এটা মিলছে কিনা। তো আপনি যদি এই স্ট্রাকচারটাকে একটু মাথায় রাখেন তাহলে আরেকটা সহজেই আপনি এটা সমাধান করতে পারবেন। ধন্যবাদ।